আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা ভালো আছো? আকিব আলহামদুলিল্লাহ স্যার, সুলতান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাফিদ শেখ ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। হাসান জামিল? Yes, sir. আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, যেহেতু রিভিশন ক্লাস, এই অধ্যায়ের মধ্যে ভিতরে কি আছে আমি একটা না একটা বলে যাই। বলে যাওয়ার পরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে জিজ্ঞাসা করবে আবার যে স্যার এটা আবার একটু বলেন। আচ্ছা, যেহেতু প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসার মৌলিক ধারণা, সুতরাং ব্যবসা সম্পর্কে প্রাথমিক ধারণাটুকু আমরা জানি যে হ্যাঁ, কেউ কিছু বলছো? না স্যার। ওকে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ ঝুঁকি নিয়ে বৈধ যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। অর্থাৎ যে অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে, অর্থনৈতিক কর্মকাণ্ড তো অবশ্যই হতে হবে, যে অর্থনৈতিক কর্মকাণ্ডের পেছনে হলো মুনাফা অর্জনের প্রধান উদ্দেশ্য থাকবে, ঝুঁকি থাকবে, আইনগত বৈধতা থাকবে এবং অর্থনৈতিক আর্থিক মানদণ্ডের পরিমাপ, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। এরকম অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলা হবে ব্যবসায়। তো ব্যবসায়ের আমরা যে তিনটি শাখা, চারটা বৈশিষ্ট্য আমরা পাইলাম কি, মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকবে, ঝুঁকি থাকবে, তারপর হচ্ছে আইনগত বৈধতা থাকবে, তারপরে হচ্ছে লেনদেনের মানে অর্থনৈতিক আর্থিক কর্মকাণ্ড থাকতে হবে। এর বাইরেও আর কিছু থাকবে, লেনদেনের পৌনঃপুনিকতা থাকবে, অর্থাৎ বারবার লেনদেন হবে, অর্থাৎ ক্রয় হবে বিক্রয় হবে, ক্রয় হবে বিক্রয় হবে। যদি কোনো দ্রব্য ক্রয় করে নিয়ে এসে রাখা হয় বিক্রয়ের উদ্দেশ্য নয়, তাহলে সেটাকে আমরা ব্যবসা হিসেবে গণ্য করব না। তাহলে ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এখানে এই ব্যবসায় লাভও হতে পারে, লসও হতে পারে, অর্থাৎ লাভ লস দুটি হওয়ারই সম্ভাবনা রয়েছে, সুতরাং এটি ঝুঁকি এবং অনিশ্চয়তা রয়েছে। লেনদেনের পৌনঃপুনিকতা, অর্থাৎ বারবার ক্রয় বিক্রয় হবে, অর্থাৎ ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করতে হবে। তারপর আইনগত বৈধতা, অর্থাৎ দেশের প্রচলিত আইন অনুযায়ী এই ব্যবসাগুলো কি হতে হবে, বৈধ হতে হবে। স্বাধীন পেশা ও বৃত্তি, অর্থাৎ একজন ব্যবসায়ী ব্যবসা যখন করবে তখন তার নিজের ইচ্ছা মতো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে পারবেন, কারো অধীনে তিনি থাকবেন না। আর উপযোগী সম্পদ সৃষ্টি, যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান কি করে, মানুষের ব্যবহার উপযোগী পণ্যে, মানে ব্যবসার যদি আওতায় দেখি, এখানে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা আছে। তো শিল্পে কি হয় যে প্রাকৃতিক সম্পদগুলো সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী, চূড়ান্ত ভোগ উপযোগী পণ্যে রূপদান করা হয়। তার মানে হচ্ছে যে প্রাকৃতিক সম্পদগুলোর উপযোগিতা বৃদ্ধি করা হয়। আগে যে যখনই একটি পণ্যের হলো আকার আকৃতি গুণাগুণ ইত্যাদি পরিবর্তন করা হবে তখন এর উপযোগিতা বৃদ্ধি পাবে, অর্থাৎ উপযোগ বৃদ্ধি পাবে। উপযোগ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে যে এর ভ্যালু বৃদ্ধি পাওয়া, সম্পদ বৃদ্ধি পাওয়া। এই হচ্ছে আমাদের ব্যবসার বৈশিষ্ট্য। তাহলে ব্যবসার আওতা, পরিধি, বিষয়বস্তু কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো শিল্প, আর একটা হলো বাণিজ্য, আর একটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। যে কোনো প্রতিষ্ঠানের দুটি, অন্ততপক্ষে দুটি থাকবে, একটা শিল্প থাকবে, একটা বাণিজ্য থাকবে, তাই না? তো শিল্প কি, যে প্রাকৃতিক শিল্প মানে হচ্ছে যে উৎপাদন। শিল্প মানে হচ্ছে উৎপাদন, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপদান করা। তো এই রূপদানকারী প্রতিষ্ঠানের পণ্যের ধরন, বিভিন্ন পণ্য বিভিন্ন ভাবে রূপদান করা হয়। এই রূপদানের উপর ভিত্তি করে আমাদের অনেকগুলো কি আছে, প্রকারভেদ আছে। যেমন প্রজনন, যেমন প্রায় আমরা 8-9 প্রকার 10 প্রকার আমরা দেখেছিলাম, তাই না, যখন পড়ানো হয়েছিল। প্রজনন, নিষ্কাশন, নির্মাণ, উৎপাদন, সেবা, কৃষি, তারপর হচ্ছে যে যৌগিক শিল্প, বিশ্লেষণ শিল্প, এরকম আছে না, যৌগিক বিশ্লেষণ, এরকম আমরা দেখেছিলাম। এগুলো নিয়ে তো নিশ্চয়ই তোমরা সবাই জানো। প্রজনন মানে হচ্ছে বংশ বৃদ্ধি করা বোঝায়। উদ্ভিদ ও প্রাণীর থেকে নতুন উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি বা জন্ম হওয়ার জন্য যে শিল্প প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে সেটাই হচ্ছে আমাদের প্রজনন শিল্প। ঠিক এটি কৃষি শিল্প কখন হবে, যখন এটি উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধি করাকে বোঝাবে না, বরং এটি লালন পালন বৃদ্ধি বড় করাকে বোঝাবে, তখন এটাকে কৃষি শিল্প বলা হয়। তো হচ্ছে প্রজনন এবং কৃষি, এটা দুটাই হচ্ছে প্রাথমিক শিল্প। এরপরে নিষ্কাশন, অর্থাৎ প্রাকৃতিক মাটি, পানি, বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ করার কাজে যে শিল্পগুলো জড়িত সেটাই হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্প। ভূগর্ভে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, বনে কাঠ রয়েছে, মধু রয়েছে, মোম রয়েছে ইত্যাদি, সমুদ্রে মাছ রয়েছে। এগুলো থেকে এগুলো সংগ্রহ করার জন্য যে শিল্প জড়িত
সেগুলো হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্প। এরপরে হচ্ছে প্রস্তুত শিল্প বা উৎপাদন শিল্প। যখন প্রাথমিক শিল্পগুলোকে ব্যবহার করে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন প্রসেস একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন আরেকটি পণ্য উৎপাদন করা হয়, তখন সেটাকে বলা হয় প্রস্তুত শিল্প বা উৎপাদন শিল্প। এটা উৎপাদন শিল্প, বুঝা গেছে? এগুলো মাধ্যমিক শিল্পের মতো পড়ে। এরপর আসলে দিকে বাণিজ্য। বাণিজ্য মানে কি? উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য যে কাজগুলো করা হয় সেই কাজগুলো সমষ্টিকে বলা হয় বাণিজ্য। অথবা উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য যে বাধাগুলো রয়েছে, বাধা দূরীকরণের জন্য যে কাজগুলো করা হয় সেগুলোকে বলা হয় বাণিজ্য। তো বাণিজ্যকে হচ্ছে বাণিজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময় আর বিনিময় সহায়ক কার্যাবলী। বিনিময় সহায়ক কার্যাবলী যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো ক্ষেত্রে হতে পারে। তো এটা কোনো প্রকারভেদ নয়। প্রকারভেদ হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়কে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ দেশের সীমানার ভিতরে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে হতে পারে। আর বৈদেশিক বাণিজ্য কি? এক দেশ অন্য দেশের সাথে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যে বাণিজ্য হয়ে থাকে আমদানি রপ্তানি, সেটি হচ্ছে আমাদের বৈদেশিক বাণিজ্য। তো অভ্যন্তরীণ বাণিজ্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পাইকারি এবং খুচরা। আর বৈদেশিক বাণিজ্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আমদানি রপ্তানি আর একটা কি? আর একটা কি? পুনরপ্তানি। আমদানি, রপ্তানি এবং পুনরপ্তানি। তাই হ্যাঁ, আমদানি, রপ্তানি এবং পুনরপ্তানি। ওকে, তাহলে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলীগুলো কি কি? অর্থাৎ পণ্য বিনিময়কে যে কাজগুলো সহায়তা করে, যে কাজগুলো করলে আমাদের অনেকগুলো বাধা রয়েছে, সে বাধাগুলো দূরীভূত হবে। যেমন আমার উৎপাদিত পণ্য উৎপাদন একটি নির্দিষ্ট স্থান কেন্দ্রিক। এই উৎপাদিত পণ্য আমার প্রত্যন্ত অঞ্চলে গ্রামের লোকদের কাছে পৌঁছাতে চাই, তাহলে পরিবহন করে নিয়ে যেতে হবে। তো পরিবহন আমাদের ওই স্থানগত উপযোগ সৃষ্টি করবে। এরকম গুদামজাতকরণ, পরিবহন, গুদামজাতকরণ, মৌলিকীকরণ, বিজ্ঞাপন আছে না, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, এরকম ক্রয় বিক্রয়, উৎপাদন, এই কাজগুলো আমাদের হচ্ছে বাণিজ্যের মধ্যে হয়ে থাকে, ব্যবসার মধ্যে হয়ে থাকে। প্রত্যক্ষ সেবা কাকে বলে? গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোন কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলা হয়। যখন একজন সেবাদাতা সেবা গ্রহীতাকে অর্থের বিনিময়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সেবা প্রদান করে থাকেন, তখন সেটাকে বলা হয় প্রত্যক্ষ সেবা। তো এই প্রত্যক্ষ সেবার মধ্যে যদি ঝুঁকি থাকে তাহলে সেটি ব্যবসার মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ ঝুঁকি মানে কি? লাভ বা লস দুটি হতে পারে। যেমন হচ্ছে কয়েকজন ডক্টর মিলে একটা ক্লিনিক দিল, ক্লিনিকে রোগী আসলেই যদি রোগী দেখার সুযোগ থাকে, রোগী আসলেই ওই ক্লিনিকের লাভ হবে, অন্যথায় ক্লিনিকের লস হবে। তাহলে এই যে লাভ বা লসের বিষয়টি, সেটি হচ্ছে প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত, আমাদের ব্যবসার একটি শাখা। কিন্তু ধরো সরকারি মেডিকেল কলেজগুলোতে যে ডক্টররা সেবা দিচ্ছে রোগীদেরকে, সেই রোগী গেলেই বা কি, না গেলেই বা কি, তাই না? তো ওদের তো শুধু সেবা, আমরা বলবো ওটা শুধু সেবা, কিন্তু প্রত্যক্ষ সেবার মধ্যে ব্যবসার মুনাফা অর্জনের সম্পর্ক, লাভ বা লসের সম্পর্ক রয়েছে। এখন এই প্রত্যক্ষ সেবার মধ্যে অন্তর্ভুক্ত কি কি রয়েছে? শিক্ষা খাত, স্বাস্থ্য সেবা, পেশাগত সেবা, ভোক্তা সেবা, এই বিষয়গুলো নিশ্চয়ই তোমরা পড়েছো। এখন আসলে দিকে সামাজিক ব্যবসা কাকে বলে? যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন, কিন্তু এর পেছনে মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকে না, বরং সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণ সাধনই এর মূল উদ্দেশ্য, সেই ব্যবসাকে বলা হয় সামাজিক ব্যবসায়। সামাজিক ব্যবসায়ের প্রবক্তাকে? সামাজিক ব্যবসায়ের প্রবক্তা আমাদের শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর কি ইউনুস। হ্যাঁ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলছেন যে কোনো ব্যবসায়ের সামাজিক ব্যবসা হিসেবে স্বীকৃতি পেতে চাইলে তাকে 7টি শর্ত অনুসরণ করতে হবে। এই 7টি শর্তগুলো করে নিবে। কার কোনো জিজ্ঞাসা আছে এই অধ্যায়ের ভিতর থেকে? আলাদা করে জিজ্ঞাসা করে রাখছেন?
রাফসান, মুহতাসিন, কোনো প্রশ্ন আছে? রাফিদ শেখ? না স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা একটু হলো এমসিকিউ এবং সিকিউ আলোচনা করি। এমসিকিউ এবং সিকিউ আলোচনা করি, মাঝে মাঝে আলোচনা করে যাই। 10 নম্বর দেখো, এমসিকিউ 10। দেখো তো আছে কিনা তোমাদের বইতে, পণ্য বন্টনে স্থানগত বাধা দূর হয় কিসের মাধ্যমে? রাফিদ শেখ আছে? পরিবহন স্যার, হ্যাঁ, পরিবহন। 10 জি নম্বর। স্যার। জি স্যার, জি 10 জি, নম্বর 10 answer নম্বর। স্যার। জি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জাস্ট এ মিনিট। তাহলে তো আরে কোন বই নিয়ে এসেছি? না, ঠিকই তো আছে। স্যার 10-এর উত্তর, পণ্য বন্টন স্থানগত বাধা দূর করে কিসের মাধ্যমে? পরিবহনের মাধ্যমে। ওহো, তোমরা এটা বলেছো? জি স্যার। আচ্ছা, আমি তো ভাবছি যে উত্তর মিলতেছে না, মানে ওই যে প্রশ্ন মিলতেছে না। ও ওকে স্যার, ওকে, তাহলে আমরা অন্য এক ভাবে যাই। ধরে নাও যে 9 নম্বর দেখো, পণ্য বন্টনে ব্যাংক কোন ধরনের বাধা দূর করে? অর্থগত। অর্থগত, রাইট। 19 নম্বর, ব্যবসায়ের সব থেকে মর্যাদার বিষয় কোনটি? মুনাফা, সমৃদ্ধি, শৃঙ্খলা, সুনাম? শুনলাম। সুনাম। তারপরে 29 নম্বর, অকটেন প্রস্তুত কোন ধরনের শিল্প? কেউ উত্তর দেখবে না। অকটেন প্রস্তুত কোন ধরনের শিল্প? যৌগিক, প্রক্রিয়া, বিশ্লেষণ। বিশ্লেষণ, রাইট। হ্যাঁ, খনিজ তেল সংগ্রহ করে বিশ্লেষণের মাধ্যমে অকটেন, ডিজেল ইত্যাদি তৈরি করা হয়, মোবিল ইত্যাদি তৈরি করা হয়। 39, নিচের কোনটি বাণিজ্যের বৈশিষ্ট্য? উৎপাদনকারী শাখা, স্থায়ী মূলধনের আধিক্য, অস্পর্শনীয় প্রকৃতি, ব্যক্তিগত সহায়ক উপযোগ সৃষ্টি? স্যার বাণিজ্যের ব্যক্তিগত বৈশিষ্ট্য। ও চার। সহায়ক উপযোগ সৃষ্টি। 4। হ্যাঁ, ঘ নম্বরটা হবে ব্যক্তিগত ও সহায়ক উপযোগ সৃষ্টি। তারপরে হচ্ছে 29, 39, 49, ব্যবসায় কোন কাজের সমষ্টি? উৎপাদন বন্টন এর সহায়ক কাজের, পণ্য বিনিময় ও সহায়ক কাজের, পণ্য বিনিময় ও বন্টন কাজের, উৎপাদন ও বন্টন কাজের? ব্যবসায় কোন কাজের সমষ্টি? উৎপাদন বন্টন। স্যার উৎপাদন বন্টন ও এর সহায়ক কাজের। সহায়ক কাজের হবে, হ্যাঁ। উৎপাদন এবং বন্টন, তাহলে বন্টন বা পণ্য বিনিময় সহায়ক কাজগুলো রয়েছে, তাহলে উৎপাদন, বন্টন এবং এর সহায়ক কাজের। যদিও ঘ নাম্বারটা দেওয়া ঠিক হয়নি এখানে, 49 নম্বর করার ক্ষেত্রে ঘ নম্বর প্রশ্নের উত্তরটা দেওয়া ঠিক হয়নি, মানে ঘ নম্বর অপশনটা দেওয়া ঠিক হয়নি। রমিজ সিলেট থেকে কমলা লেবু কিনে ঢাকায় এনে বিক্রয় করেন, এক্ষেত্রে ব্যবসার কোন কাজটি তার সাথে কম সম্পর্কযুক্ত? রমিজ সিলেট থেকে কমলা লেবু কিনে এনে ঢাকায় বিক্রি করেন, এক্ষেত্রে ব্যবসার কোন কাজটি তার সাথে কম সম্পর্কযুক্ত? পরিবহন, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, বিজ্ঞাপন? হ্যাঁ, বিজ্ঞাপন। পরিবহন স্যার। বিজ্ঞাপন, রাইট। বিজ্ঞাপন কম ঝুঁকিপূর্ণ, মানে কম কম সম্পর্কযুক্ত। সরি স্যার। ঠিক আছে, বিজ্ঞাপন হবে। জি স্যার। 59, 69, একটা ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থনৈতিক গুরুত্ব হিসেবে বিবেচ্য। অর্থনৈতিক গুরুত্ব, এটি সম্পদের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করে, এটি কর্মসংস্থানের ব্যবস্থা করে, এটি পণ্য ও সেবার যোগান নিশ্চিত করে। অর্থনৈতিক গুরুত্ব আছে না আমাদের, আর্থসামাজিক গুরুত্ব? জি স্যার। হ্যাঁ, আর্থসামাজিক জি স্যার। গুরুত্বের মধ্যে কি কি আছে?
বলো। স্যার 1 আর 2। 1 এবং 2 আছে। এটি পণ্য জি, ও স্যার। সেবার যোগান নিশ্চিত করে, এটা তো হবে না নাকি? সম্পদের উপযোগ নিশ্চিত না। করে, এটি কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে নাকি? জি স্যার। ওকে, তারপরে হচ্ছে 69 79 আমরা সেরে যাচ্ছি। আনোয়ারের কাজটি কোন ধরনের ব্যবসা অন্তর্ভুক্ত? আচ্ছা, তাহলে উদ্দীপক আমরা পড়ে দেখি। আনোয়ার পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে বাড়িতে মুরগি খামার স্থাপন করেন। সে বাচ্চা মুরগি কিনে এনে তা বড় হলে বাজারে সরবরাহ করেন। আনোয়ারের কাজটি কোন ধরনের ব্যবসার অন্তর্ভুক্ত? বাণিজ্য। ছাত্র হ্যাঁ? কর্মসংস্থান। আনোয়ার পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে বাড়িতে মুরগি খামার স্থাপন করেন। সে বাচ্চা মুরগি কিনে এনে স্যার আত্মকর্মসংস্থান হতে পারে স্যার। হ্যাঁ তা বড় হলে বাজারে সরবরাহ করেন। আনোয়ারের কাজটি কোন ধরনের ব্যবসার অন্তর্ভুক্ত? হ্যাঁ, আত্মকর্মসংস্থানে এটা দেখছি আমি। একটা আছে শিল্পও আছে, বাণিজ্যও আছে, বুঝতে পেরেছো? তা আত্মকর্মসংস্থান হবে। আনোয়ারের স্যার। মুরগি পালনের কারণ পৈতৃক ব্যবসা তো না, আত্মকর্মসংস্থানের সুযোগ, মুনাফা। 2 এবং 3, তাই না? জি স্যার। হ্যাঁ, এরপরে দেখে 81 82 নাম্বার দেখি। সম্প্রতি MBA পাশ করে আশরাফুল গ্রামের পুকুরে মাছ চাষ করার কথা ভাবে। সম্প্রতি MBA পাশ করে আশরাফুল গ্রামের পুকুরে মাছ চাষ করার কথা ভাবে। পরিকল্পনা মোতাবেক সে তার পুকুরে মাছের পোনা ছাড়ে এবং তা বড় হলে স্থানীয় বাজারে বিক্রি করে। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত আশরাফুলের কাজটি কোন শিল্পের অন্তর্গত? প্রজনন, নিষ্কাশন, কৃষি, উৎপাদন। কি হবে? কৃষি। কৃষি হবে অবশ্যই। তোমাকে বুঝে বললা তো? ইয়েস স্যার। হ্যাঁ, কৃষি হবে। রাফিদ, তোমার কাছে বই আছে? জি স্যার। ওকে, বই দেখো। কৃষি শিল্পের অন্তর্ভুক্ত। কারণ কি? যে এখানে মাছের ডিম থেকে পোনা বা রেণু ইত্যাদি তৈরি করা হয়নি, বরং মাছের পোনা এনে ছেড়েছে, এটা আস্তে আস্তে বড় হয়েছে, তাই না? ছাড়ে এবং তা বড় হলে স্থানীয় বাজারে বিক্রি করে সে লাভবান হচ্ছে, তাহলে এটা কৃষি শিল্পের অন্তর্ভুক্ত। আশরাফুলের মাছ স্যার। চাষে জড়িত। হ্যাঁ বলো। স্যার তাহলে আগের কোশ্চেনটা যে ছোট মুরগি কিনে বড় করছে, এটাও তো তাহলে শিল্প হয় না? কিন্তু ওটা বিক্রিও তো করেছে, আত্মকর্মসংস্থান অন্তর্ভুক্ত। আনোয়ারটা। বিক্রিও করেছে না, বড় করে সে বিক্রি করেছে না। জি স্যার। শিল্প হবে, বাণিজ্য হবে, কিন্তু দুটাই আত্মকর্মসংস্থানের। ব্যক্তির চাকরি না পেয়ে সে ওই কাজে জড়িত হয়েছে, আত্মকর্মসংস্থান। আশরাফুলের ও জি স্যার, মাছ বুঝতে চাষে পেরেছি। জড়িত হবার কারণ কি? স্তরে বেকার যুবকদের উদ্বুদ্ধকরণ, মাছ চাষে আগ্রহ, আত্মকর্মসংস্থান। কোনটা হবে? আশরাফুলের মাছ চাষে জড়িত হওয়ার কারণ সম্প্রতি MBA পাশ করে আশরাফুল গ্রামের পুকুরে মাছ চাষ করার কথা ভাবে। তার মানে মাছ চাষে তার আগ্রহ ছিল, আত্মকর্মসংস্থান এবং পরিকল্পনা মোতাবেক সে তার পুকুরে মাছ চাষের পোনা ছাড়ে এবং বড় হলে স্থান হয়েছে। না, 1 নম্বর হবে না, 2 এবং 3 হবে। মাছ চাষে আগ্রহ এবং আত্মকর্মসংস্থান। ইয়েস স্যার। এরপরে 85 86 দেখো। টেকনাফের সৈকত ট্রেডিং সমুদ্র থেকে যারা শামুক, ঝিনুক ইত্যাদি সংগ্রহ করে, তাদের নিকট থেকে তা সংগ্রহপূর্বক শিল্পীদের নিপুণ কারুকাজে বিভিন্ন হস্তজাত সামগ্রী তৈরি করেন। এটি উৎপাদন শিল্পের মধ্যে পড়ে। সেখান থেকে ঢাকার গুলশানের এক অভিজাত স্টোর তা কিনে তাদের শোরুমে রেখে বিদেশি পর্যটক ও আমদানিকারকদের নিকট বিক্রি করে। আচ্ছা, সৈকত ট্রেডিং এর কাজ কোন ধরনের শিল্পের সাথে সম্পর্কযুক্ত? ট্রেডিং এর কাজ। সৈকত ট্রেডিং, টেকনাফের সমুদ্র ট্রেডিং সমুদ্র থেকে যারা শামুক, ঝিনুক ইত্যাদি সংগ্রহ করে তাদের নিকট থেকে তা সংগ্রহপূর্বক শিল্পীদের নিপুণ কারুকাজে বিভিন্ন হস্তজাত সামগ্রী তৈরি করে। তার মানে কি? প্রাকৃতিক শিল্প ব্যবহার করে একটা প্রক্রিয়া বা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে
একটি হস্তচালিত শিল্প তৈরি করে, তার মানে এটি প্রস্তুত শিল্পের অন্তর্ভুক্ত। কোন শিল্পের? প্রস্তুত বা নিষ্কাশন উৎপাদন। হয় না? হ্যাঁ, নিষ্কাশন স্যার, যে প্রথম যে সমুদ্র থেকে যারা করতেছে শামুক ও ঝিনুক সংগ্রহ করে। টেকনাফের সমুদ্র ট্রেডিং, সমুদ্র থেকে যারা শামুক ঝিনুক তৈরি ইত্যাদি সংগ্রহ করে তাদের কাছ থেকে নেয়। বুঝেছো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, জি জি জি। যারা যারা ওই যে শামুক ঝিনুক ওখানে হলো টুকায় নেয়, তাদের কাছ থেকে এই ট্রেডিং প্রতিষ্ঠান সৈকত ট্রেডিং এরা সংগ্রহ করে। আর প্রস্তুত বুঝতে মানে পেরেছি। কি বলতো দিকে, আরেক নাম কি প্রস্তুতির? আরেক নাম কি? উৎপাদন শিল্প। রাইট, উৎপাদন শিল্প। তারপরে নিষ্কাশন হয় 86। মনে হয় স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, 85 নিষ্কাশন হয় মনে হয়। সমুদ্র থেকে শামুক ঝিনুক সংগ্রহ করাটা হচ্ছে নিষ্কাশন, কিন্তু টেকনাফ সমুদ্র ট্রেডিং এর কাজ কিন্তু সমুদ্র থেকে সংগ্রহ করা নয়, বরং সমুদ্র থেকে যাদের কাছ থেকে যারা সংগ্রহ করেছে তাদের কাছ থেকে সংগ্রহ করা। বুঝেছো? জি স্যার। হ্যাঁ, ধরে নাও যে মিস্টার এক্স সমুদ্র থেকে মাছ ধরে, এখন মিস্টার এক্স এর কাছ থেকে ওয়াই কিনে নিয়ে এসে হলো টাউন হলে বিক্রি করছে, তাহলে মিস্টার ওয়াই এর কাজকে তুমি কি বলবে? নিষ্কাশনের কাজ বলবে? না স্যার। না, ওটা বলবে না। মিস্টার এক্স এর কাজ নিষ্কাশন শিল্পের মধ্যে পড়ে। ওকে, গুলশানের অভিজাত প্রতিষ্ঠানটির কাজ গুরুত্বপূর্ণ কারণ অপ্রচলিত পণ্যের উৎপাদনকে উৎসাহিত করছে, বিদেশি মুদ্রা অর্জনে ভূমিকা রাখছে। ওই যে দেশি বিদেশি পর্যটক আমদানিকারকদের নিকট বিক্রয় করবে, বিদেশে দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। অবশ্যই 1 2 3 হবে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা চলো ক্রিয়েটিভ কোশ্চেনের দিকে যাই। তোমাদের কাজ কিন্তু থাকবে, যেদিন যে চ্যাপ্টার পড়ানো হবে দয়া করে তোমরা বাসায় বসে এই ক্রিয়েটিভ কোশ্চেন উত্তরগুলো তোমরা বের করবে, বের করে উত্তরের সাথে যদি মিলাতে চাও মিলাবে, যদি কারো কোনো কনফিউশন থাকে যে স্যার এটা ঠিক আছে কিনা নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? তোমাদের আগ্রহ চাই, তোমাদের প্রশ্ন চাই। ওকে, আমরা মনে হয় ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম, তাই না? 1 2 3 4 5 6 7 8 এরকম করে, মনে আছে? জি স্যার। হ্যাঁ, মনে আছে। তাও আমরা আরেকবার আলোচনা করি দ্রুত, 3 4টা মনে হয় আলোচনা করতে পারবো। লেখাপড়া শেষ করা দুই বান্ধবীর একজন মিস ইতি অর্থ থাকা সত্ত্বেও প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানা বিপদের কথা চিন্তা করে ব্যবসায় নামলো না। বলো, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক অনেক বিপদ রয়েছে, এই চিন্তা করে সে নামলো না, তাহলে কি তার কোন ধরনের মানসিকতা নেই? ঝুঁকি গ্রহণ করার মানসিকতা কি ছিল? মানসিকতা নেই। হ্যাঁ, ঝুঁকি স্যার। গ্রহণ করার মানসিকতা নেই। প্রাকৃতিক অপ্রাকৃতিক অনেক বিপদ রয়েছে, তার মানে ঝুঁকি রয়েছে, এই ঝুঁকির কথা চিন্তা করে ব্যবসায় নামলো না, তার মানে ঝুঁকি গ্রহণ করার মানসিকতা তার মধ্যে নেই। কিন্তু অপর বান্ধবী মিস বিথি হচ্ছে স্বাধীনভাবে চলা এবং দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজে পুঁজি ও ব্যাংক ঋণের মাধ্যমে একটা পোশাক কারখানা গড়ে তোলেন, তাই না? নিজের পুঁজি আছে এবং ব্যাংক থেকে ঋণ নিয়েছে, তাহলে ব্যাংক থেকে ঋণ নেওয়া তো একটা অনেক বড় ঝুঁকির বিষয়, আর্থিক ঝুঁকি তৈরি হয়। বর্তমানে তিনি 11টি পোশাক শিল্পের মালিক এবং দেশের অন্যতম একজন করদাতা। তাহলে খেয়াল করো যে উদ্দীপকে ইতি ব্যবসার কোন বৈশিষ্ট্যের কারণে লিপ্ত হলো না? কোন বৈশিষ্ট্য? কি মনে হয়? ঝুঁকি, ঝুঁকি। তার কি মানসিকতা ছিল সেটা আলাদা, ব্যবসায়ের বৈশিষ্ট্যের কথা জানতে চেয়েছে। আমরা প্রশ্ন যেভাবে যাবে ওইভাবে আমরা উত্তর লিখবো। তাহলে উদ্দীপকে ইতি ব্যবসায়ের ঝুঁকির বৈশিষ্ট্যের কারণে ব্যবসায় লিপ্ত হলো না। ঝুঁকি ইনভার্টেড কমার ভিতরে ঝুঁকি দিবে, ঝুঁকি বৈশিষ্ট্যের কারণে ব্যবসায় লিপ্ত হলো না। তখন তুমি দ্বিতীয় পারে কি লিখবে? ঝুঁকি কাকে বলে? ঝুঁকি কাকে বলে? এটা লাভ বা লস দুটি হওয়ারই সম্ভাবনা থাকবে, আর ঝুঁকির একটি পুরস্কার হচ্ছে ব্যবসার মুনাফা, মুনাফাকে বলা হয় ঝুঁকির পুরস্কার। মুনাফাকে কি বলা হয়? ঝুঁকির পুরস্কার। তো যারা যত বেশি ঝুঁকি গ্রহণ করবে তারা তত বেশি মুনাফা অর্জন করতে, মুনাফার প্রত্যাশিত মুনাফার পরিমাণ তত বেশি হবে।
এরপরে আহ বান্ধবীর কথা উদ্দীপক থেকে বলবে যে লেখাপড়া শেষ করেছে কিন্তু ব্যবসায় হচ্ছে অনেক ঝুঁকি থাকার কারণে সে ব্যবসা করতে রাজি হলো না। তারপর হচ্ছে ব্যবসায়ী বিধিকে প্রতিষ্ঠিত ও দেশের অর্থনীতিতে অবদান রাখতে সহায়তা করেছে। এটি কি একটি হচ্ছে কমেন্ট কিনা বলো তো দেখি? ইয়েস স্যার। রাইট, এটি একটি কমেন্ট, তাই না? আহ, তাহলে এটি যথার্থ কিনা বলো তো দেখি? যথার্থ স্যার। যথার্থ। তোমাকে লিখতে হবে ব্যবসায়ী বিধিকে, জ্ঞানের অংশটুকু লিখতে হবে, ব্যবসায়ী বিধিকে প্রতিষ্ঠিত দেশের অর্থনীতিতে অবদান রাখতে সহায়তা করেছে, উক্তিটি যথার্থ। এরপরে তুমি বিধির কথা কি কি সে করেছে? বিধি কি করেছে? একটি ব্যবসা প্রতিষ্ঠান করতে চাইলে নিজের আগ্রহ সাহস দরকার, ব্যবসায় লাভ বা লস রয়েছে, তারপরে ব্যবসার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন, অর্থ সংস্থান করতে হয়, এই অর্থ সংস্থানের ক্ষেত্রে নিজের অর্থ এর পাশাপাশি প্রয়োজনীয় অর্থ যোগান দিতে যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে হয় সেটাও করতে হবে, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের এখানে চলে আসবে। বাকিটুকু ব্যাখ্যা লিখবে। 2 নম্বর, রাসেল স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে মাত্র 30,000 টাকা পুঁজি নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করেন। 30,000 টাকা পুঁজি নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের রেণু থেকে উৎপাদিত পোনা অল্প কিছুদিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে। তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের রেণু থেকে উৎপাদিত পোনা, বুঝতে পেরেছো? রেণু থেকে উৎপাদিত পোনা, বলো এটি কি বংশবৃদ্ধি হয়েছে না হয় নাই? হয় নাই স্যার। বংশবৃদ্ধি হয় নাই, রেণু থেকে উৎপাদিত পোনা। স্যার ডিম বললেন হয়তো নাকি? হ্যাঁ হ্যাঁ, রেণু থেকে উৎপাদিত পোনা অল্প কিছুদিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে। স্থানীয় মাছ চাষিরা যাতে পোনাগুলো ভালো পায় সেজন্য রাসেল কৃত্রিম উপায়ে পোনাগুলো সংরক্ষণ করেন, এতে তার পোনার চাহিদা বৃদ্ধি পেতে থাকে। অর্থ স্বল্পতার কারণে এই বাড়তি চাহিদা মেটানো তার পক্ষে সবসময় সম্ভবপর হয়ে ওঠে না। তাহলে আমরা কি বলতে পারি যে রাসেল কোন ধরনের শিল্পের সাথে জড়িত? রাসেল কোন ধরনের শিল্পের সাথে জড়িত? দেখো গ নম্বর বলেছে শিল্পের নাম, শিল্প বলছে, এখন শিল্পের প্রকারভেদের কথা বলতে বলেছে। হুম, বলতে পারবে না কোন ধরনের শিল্পের সাথে জড়িত? রেণু থেকে উৎপাদিত পোনা অল্প কিছুদিনের মধ্যে, রেণু থেকে উৎপাদিত বলছে যে রেণু থেকে পোনা উৎপাদন হয়, তার মানে এটা কি প্রজনন শিল্পের মধ্যে পড়ে না? ইয়েস স্যার। হ্যাঁ, প্রজনন শিল্পের মধ্যে পড়ে। বলতে হবে রাসেল কোন ধরনের শিল্পের সাথে জড়িত? রাসেল প্রজনন শিল্পের সাথে জড়িত। আকিব সুলতান বুঝতে পারছো? জি স্যার। রাসেল কোন শিল্পের সাথে জড়িত? প্রজনন শিল্প স্যার। প্রজনন শিল্পের সাথে জড়িত। কেমনি বুঝলাম? তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা রেণু থেকে উৎপাদিত পোনা, রেণু থেকে পোনা উৎপাদন করে। আর আমরা কি করি, পোনা সংগ্রহ করে যদি পুকুরে ছাড়ি, সেইটা পুকুরে যদি বড় হয় সেইটা কৃষি শিল্প। কিন্তু রেণু থেকে যখন পোনা উৎপাদন হবে সেটা তখন হয়ে যাবে আমাদের কি প্রজনন শিল্প। এরপরে ক্রেতাদের বাড়তি চাহিদা পূরণের জন্য রাসেলের করণীয় উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। আচ্ছা, বাড়তি চাহিদা পূরণ করতে পারছে না, কি কারণ বলো তো দেখি? অর্থ স্বল্পতা। অর্থ স্বল্পতা রয়েছে। অর্থ স্বল্পতার কারণে বাড়তি চাহিদা মেটানো তার পক্ষে সবসময় সম্ভবপর হয়ে ওঠে না। তাহলে কি করতে হবে? অর্থ যোগান দিতে হবে। আচ্ছা, অর্থ কোথা থেকে যোগান দিতে পারে? নিজস্ব অর্থ নিশ্চয়ই নাই। নিজের অর্থ থাকলে তো আর এই উদ্দীপকে এই কথাটা আসতো না। নিজের অর্থ কি আছে তাহলে? না স্যার। না,
নিজের অর্থ নেই, তাহলে কি করতে হবে? ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংক অর্থগত বাধা দূর করে, তাহলে ব্যাংকের শরণাপন্ন হতে হবে। ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে আমাদের এই বাড়তি চাহিদা সরবরাহ করার জন্য, বাড়তি চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা তিনি নিতে পারেন। 3 নম্বর, স্বপন ও তাহসিন দুই বন্ধু ইন্টারমিডিয়েট পাশ করে আর লেখাপড়া করেনি। স্বপন ও তাহসিন ইন্টারমিডিয়েট পাশ করে আর লেখাপড়া করেনি, দুজনেই ব্যবসা করছে। স্বপন তার বাবার ছোট মুদির দোকানে বসে, সে গঞ্জে বড় দোকান থেকে একত্রে মাল কিনে দোকানে নিয়ে আসে। আচ্ছা বলো দেখি, গঞ্জে দোকান থেকে একত্রে মাল কিনে নিয়ে এসে দোকানে নিয়ে আসে, আর তা অল্প অল্প করে গ্রাহকের নিকট বিক্রি করে। অন্যদিকে তাহসিন নিজে ছোট্ট একটা বেকারি করেছে, কয়েকজন শ্রমিক নিয়ে কাজ শুরু করলেও বাজারে তার ব্রেড ও বিস্কুট জনপ্রিয়তা পাওয়ায় তার ব্যবসা প্রসারিত হচ্ছে। আচ্ছা বলো দেখি, এই যে স্বপন গঞ্জে বড় দোকান থেকে মাল কিনে এনে একটা দোকানে নিয়ে আসে আর অল্প অল্প করে গ্রাহকদের নিকট বিক্রয় করে, তার মানে খুচরা ব্যবসা করে থাকে হচ্ছে স্বপন। আর তাহসিন করছে হলো উৎপাদনের সাথে জড়িত। কারণ হচ্ছে কি, বেকারি দিয়েছে মানে কি, রুটি বিস্কুট এগুলো উৎপাদন হয় না? ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে এ শিল্পের কাজ করছে আর হচ্ছে স্বপন বাণিজ্যের কাজ করছে। বলো তো দেখি, কোনটা সমাজের ক্ষেত্রে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্ব বেশি বহন করে, শিল্প না বাণিজ্য? শিল্প, রাইট। আর্থসামাজিক উন্নয়নে শিল্প বেশি ভূমিকা রাখে এবং এখানে মুনাফা অর্জনের সুযোগ সবচেয়ে বেশি থাকে। আর বাণিজ্যে যেহেতু বন্টন সংক্রান্ত কাজ, উৎপাদন করতে পারে না, সীমিত লাভ ওখানে। তো যখন শিল্প দেয়া হয় তখন সেখানে মুনাফা অর্জনের সুযোগও থাকে, কর্মসংস্থানের সুযোগ বেশি থাকে, মানুষের ইনকাম বেড়ে যায়, হলো বেকার সমস্যার সমাধান হয়, জীবনযাত্রার মান উন্নত হয়, সরকার বেশি পরিমাণে ট্যাক্স পায়, তাই না, ইত্যাদি আরো অনেকগুলো রয়েছে। আর বাণিজ্যের মধ্যে দেখা যায় যে মুনাফার পরিমাণ কম, এখানে উৎপাদন হওয়ার সুযোগ, পণ্য উৎপাদন হয় না, তো ওইখানে মুনাফা অর্জনের সুযোগ কম থাকে, সীমিত লাভে ওখানে করতে হয় এবং সেখানে কর্মসংস্থানের পরিমাণ শিল্পের তুলনায় অনেক কম। আমরা এবার দেখি স্বপন অভ্যন্তরীণ বাণিজ্যের কোন ধরনের ব্যবসায় চালাচ্ছে, বলতো দেখি। খুচরা। অভ্যন্তরীণ বাণিজ্য মানে কি, একটি নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে বা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ব্যবসা বাণিজ্যগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে খুচরা ব্যবসায় অভ্যন্তরীণ বাণিজ্য। এই অভ্যন্তরীণ বাণিজ্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা পাইকারি এবং খুচরা। পাইকারদের সাথে সরাসরি উৎপাদকদের সাথে সম্পর্ক থাকে এবং খুচরা ব্যবসায়ীর সাথে সম্পর্ক থাকে। আর খুচরা ব্যবসায়ীদের সাথে সম্পর্ক থাকে কি, পাইকারি ব্যবসায়ী এবং চূড়ান্ত ভোক্তাদের কাছে। খুচরা ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে বড় লটে পণ্য ক্রয় করে নিয়ে আসে এবং চূড়ান্ত ভোক্তাদের যারা রয়েছে তাদের কাছে ছোট ছোট আকারে বিক্রি করে, যার যেমন চাহিদা রয়েছে। বুঝতে পেরেছ? তার মানে স্বপন অভ্যন্তরীণ বাণিজ্যের অধীন খুচরা ব্যবসায় চালাচ্ছে, ব্যবসার ধরন বিবেচনায় তাহসিনের ব্যবসায় দেশের আর্থসামাজিক উন্নয়নে অধিক ভূমিকা রাখতে সমর্থ হবে। উক্তিটি যথার্থ, যেহেতু একটা উক্তি দিয়েছে সুতরাং এই উক্তিটি যথার্থ কি যথার্থ নয়, বলো। যথার্থ স্যার। রাইট, উদ্দীপক পড়ে তুমি বুঝতে পেরেছো এটি একটু যথার্থ। কারণ হচ্ছে কি, ওই যে তাহসিন নিজে একটা বেকারি দিয়েছে, বেকারি করার জন্য প্রয়োজনীয় অর্থ হচ্ছে এটাও সংগ্রহ করেছে, তারপরে হচ্ছে কিছু শ্রমিক নিয়োগ দিয়েছে, তাহলে বেকার সমস্যার সমাধান হয়েছে, ওই বেকার লোকদের অর্থ ইনকামের সুযোগ তৈরি হয়েছে, বিস্কুট এবং ব্রেড তৈরি হয়, এর সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে। কি কি বিষয়গুলো রয়েছে আর্থসামাজিক, অর্থনৈতিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে, সেটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, সৃজনশীল 4 দেখো, মিস্টার আমিরুল আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকা সত্ত্বেও মুনাফা অর্জনের উদ্দেশ্যে 2012 সাল থেকে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে আসছে। বলো দেখি, পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে আসা এটি কোন আওতার মধ্যে পড়ে, ব্যবসার, শিল্প না বাণিজ্য? বাণিজ্যের আওতাভুক্ত। এতে তার লাভ খুব সামান্য হয়,
তাই তিনি 2019 সালে ব্যাংক থেকে ঋণ নিয়ে কারখানা গড়ে পণ্য উৎপাদনে সচেষ্ট হন। এইবার তিনি কি করবেন বলো দেখি? তিনি পণ্য উৎপাদন করছেন, অর্থাৎ শিল্পের কাজ করছেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে 500 জন শ্রমিক কর্মরত রয়েছে। পণ্যের কদর দেশে বিদেশে ছড়িয়ে পড়ায় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তাই মিস্টার আমিরুল আজ সমাজে প্রতিষ্ঠিত। উদ্দীপকে আমিরুলের কর্মকাণ্ডকে ব্যবসায়ের আওতা বিবেচনা কি বলা হয়? আওতা বিবেচনায় বাণিজ্য বলে। প্রথমটা শিল্পই, দ্বিতীয় প্যারায় বলছে যে শিল্পই মিস্টার আমিরুলকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। এটি একটি উক্তি, এই উক্তিটি যথার্থ কি যথার্থ নয়? যথার্থ, যথার্থ। তাহলে তোমাকে শিল্পের গুরুত্ব তোমাকে উপস্থাপন করতে হবে। আর ওইখানে বাণিজ্য কাকে বলে, বাণিজ্যের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো ছোট ছোট করে লিখতে হবে। উদ্দীপকে সেই বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পাই কিনা সেগুলো তৃতীয় পারে লিখতে হবে। আর ঘ নম্বরে তোমার শিল্পের গুরুত্ব উপস্থাপন করতে হবে উদ্দীপক অনুযায়ী। ঠিক আছে? ওকে, তাহলে এখন তোমরা যেটা করবে আগামী দিন, আমি কিন্তু এই যে সৃজনশীল প্রশ্নগুলোর ক খ ধরবো, গ ঘ ধরবো। ঠিক আছে? তোমরা যে কোনো জায়গা থেকে প্রশ্ন যদি থাকে অবশ্যই প্রশ্ন আমাকে করবে নেক্সট দিন। ঠিক আছে আকিব সুলতান? ইয়েস স্যার। হ্যাঁ, বৃহস্পতিবার সেকেন্ড পেপার, মঙ্গলবার ফার্স্ট পেপার, মনে রাখবে। জি স্যার। ওকে, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।